রাজীবদের সম্মতি পেয়ে শার্টের কলার তুলল ঈশান। অনেকক্ষণ যাবৎ তারা একটা ছেলে এবং মেয়েকে অনুসরণ করছে। ঈশানের দলে সর্বদা ঈশানের প্রতি অনুগত থাকে রাজীব। ছেলেটা বেশ কয়েক মাস মীরা নামের মেয়েটাকে পছন্দ করে। এছাড়াও রাজীবের পরিবার থেকে মীরাদের বাসায় বিয়ের প্রস্তাবও পাঠানো হয়। তবে বেশ কয়েকদিন যাবৎ দিহান আর মীরা চলাফেরা নজরে আসতেই ঈশানের মাধ্যমে দিহানকে শায়েস্তা করার কথা ভাবে। সত্যি ভালোবাসিস? আপনার সাথে কোনোদিন আমি মিথ্যা বলেছি ঈশান ভাই? আমি চাই আপনি শুধু দিহানকে আলাদা করবেন, বাকিটা আমি সামলে নেব। রাসেল ভ্রুকুচকে তাকিয়ে রইল ঈশানের দিকে। প্রেম নামক জটিল কেসের আগে কখনো হ্যান্ডেল করেনি সে, তবে এবার কি করবে সে? দিহান এবং মীরা একদল ছেলেকে তাদের সামনে এগিয়ে আসতে দেখে ভড়কে যায়। ঈশানের পিছু পিছু কালো পোশাকের মানুষগুলো দেখে ধারণা হয়ে যায় এরা বড় কোনো গ্যাং। তোমার নাম দিহান? ঈশানের প্রশ্নে মাথা দুলালো সে। জি, আমি দিহান। মীরাকে কতদিন যাবৎ চেনো? 3 বছর। একে অপরের সাথে তোমাদের সম্পর্ক কি? থমকে গেল দিহান। এই সম্পর্কের নাম এখনো হয়নি। মীরাকে এখনো বলাই হয়ে ওঠেনি কতটা ভালোবাসে সে। ঈশানের পাশেই রাজীবকে দেখে পরিস্থিতি ব্যাগতিক বুঝে নেয় মীরা। তাই দু চার না ভেবে দিহানের হাত ধরে বলে, আমরা একে অপরকে ভালোবাসি। ঈশান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয় মীরা এবং দিহানের হাতের দিকে। দিহান, তোমাকে সাফ সাফ একটা কথা জানিয়ে রাখছি। নিজের ভালো চাইলে মীরাকে ছেড়ে দাও। এই যে রাজীবকে দেখছো, আমার ছোট ভাই মীরার সাথে তার বিয়ের কথা চলছে। পথের কাটা হয়ে থেকো না। অদ্ভুত কথা বলছেন আপনি। পথের কাঁটা আমি নই, রাজীব নিজে। আমার মুখে মুখে কেউ তর্ক করে না দিহান। তুমি হয়তো আমায় চেনো না, তাই বেশি বলছো। আমার কাউকে চেনার প্রয়োজন নেই। মীরার ব্যাপারে নো স্যাক্রিফাইস। ঈশান বেশ কিছুক্ষণ যাবৎ দিহানের সাথে তর্কে লেগে থাকে। রাসেল চেয়েছিল বিষয়টা শান্তভাবে সমাধান করতে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। একটা পর্যায়ে রাজীব উত্তেজিত হয়ে পড়ে, দিহানকে বেধবের প্রহার করতে লাগলো। দলের মাঝে তৈরি হলো বিশৃঙ্খলা। দূর থেকে দিহানকে মার খেতে দেখে এগিয়ে এলো ঈশা অন্য। ভিড়ের মাঝে দিহানকে ধরতে গিয়ে রাজীবের হাতে থাকা ধারালো অ্যান্টি কাটারের সাহায্যে গলদেশের নিম্নভাগে গভীরভাবে কেটে যায় ঈশার। আকস্মিক যন্ত্রণায় রক্তাক্ত গলা ধরে ছটফটে ছিটকে পিছিয়ে যায় ঈশা। পেছনে দাঁড়িয়ে থাকা ঈশানের বুকে ধাক্কা লেগে মাটিতে পড়ার আগেই তার বাহু ধরে রাখে ঈশান। গোলমাল পরিস্থিতিতে ঈশাকে দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়ে রইল ঈশান। পায়ের উপর পা তুলে আয়েশ ভঙ্গিমায় বসে আছে ঈশান। তাকে দেখে মনে হচ্ছে সে আজ বেশ খোশ মেজাজে আছে। একটু আগে কি হয়েছে না হয়েছে এসব ব্যাপার স্যাপার তার কোনো মাথা ব্যথা নেই। রাসেল তার সামনে দাঁড়িয়ে অস্থির হয়ে পায়চারি করছে। ঈশানের পেছনে দাঁড়িয়ে চারজন কালো পোশাকের গার্ড। হসপিটালে থাকা অন্যান্য সদস্যরা বেশ অবাক চাহনিতেই তাদের পরখ করছে। এমন অদ্ভুত কীর্তি হয়তো এর আগে কেউ কখনো দেখেনি। তবে কেউ কেউ ধরে নিয়েছে নিশ্চয়ই ভিআইপি কোনো রোগী হসপিটালে অ্যাডমিট হয়েছে, তাই তো এত গার্ড সিকিউরিটি। ঈশানের 3 সিট দূরে বসে আছে অনু। মেয়েটা ফ্যাস ফ্যাস শব্দে কাঁদছে, নাক টানার বিদঘুটে শব্দে। মনোযোগ ভঙ্গ হলো ঈশানের। মাথার উপর থাকা কালো সানগ্লাসটা খুলে পাশে রেখে বলে, এই মেয়ে, নাম কি তোমার? ঈশানের রুক্ষ স্বরে চকিত তাকায় অনু। আজকের কাণ্ডে ঈশানের প্রতি তার বড্ড ভয় জমা হয়েছে। অনু। বাসা কোথায়? ঈশাদের পাশের ফ্ল্যাটে। তোমার ফ্রেন্ড কি মরে গেছে? এমন ভাবে কাঁদছো কেন? বেশ গরম চোখে তাকালো ঈশান। ঈশানের ব্যবহারে তেতে উঠল মীরা, তবে ভয়ের দরুন দু কথা মুখ ফুটে বলার সাহস পেল না। অনু চোখ মুছে নির্বোধ চোখে তাকালো ঈশানের দিকে। মানুষটা এমন কেন? একটা পাষাণ নিষ্ঠুর লোক। হ্যাঁ। আরেকবার কাঁদলে তোমাকেও ওটিতে পাঠানোর ব্যবস্থা করব। একদম চুপ থাকবে। অনু ঘাবড়ানো চোখে তাকালো রাসেলের দিকে। রাসেল বুঝতে পেরে এগিয়ে আসে ঈশানের কাছে। ঈশান, এত রেগে যাচ্ছিস কেন? চুপ করে বসে থাক। আরে, আমি তো চুপ ছিলাম। এই মেয়েটা ডিস্টার্ব করছিল। ঈশান প্লিজ। রাসেলের কথার মাঝে নার্স এগিয়ে এলো, তাদের জানিয়ে রাখলো ঈশাকে কেবিনে নেওয়া হয়েছে। বান্ধবীর খোঁজ পেয়ে চপ্পল পায়ে ছুটে চলে এলো অনু। তার পেছন পেছন চলতে থাকে মীরা। রাসেল ঈশানের হাত টেনে এগিয়ে নেয় ঈশার কেবিনে। গলার নিচের অংশে ভয়াবহ না কাটলেও চামড়াটা বেশ বাজেভাবে কেটে যায় ঈশার। ড্রেসিং এবং সেলাই শেষে ঈশাকে কেবিনে রাখা হয়। তার পাশেই ছিল দিহান ছেলেটা। চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে। ডাক্তার ঈশাকে বারণ করেছে অতি প্রয়োজন ছাড়া কথা না বলতে, কেননা গলা চামড়া টান লেগে ব্যথা হতে পারে। অনু ঈশার পাশে বসে হাউমাউ সুর তুলে কেঁদে যাচ্ছে। তাকে থামাতে
ইশারা করে, বারবার ব্যর্থ হচ্ছে ঈশা। এছাড়াও মীরা দিহানকে অনুকে শান্ত করতে ব্যর্থ হয়, বিরক্ত মুখে বসে যায় পাশের সিটে। কেবিনের এক কোণে বসে আছে ঈশান, সে গেমস খেলায় ব্যস্ত। তার পাশে দাঁড়িয়ে আছে রাসেল। অনুর কান্নায় এবার বিরক্ত ঈশান। যখন অনুর কান্না সবাই থামাতে ব্যর্থ, সেখানে ঈশানের এক ধমকে চুপসে যায় মেয়েটা। স্টপ! তোমার কান্না দেখে মনে হচ্ছে বান্ধবী বেঁচে যাওয়ায় কাঁদছো। অদ্ভুত মেয়ে, বের হও কেবিন থেকে। ঈশাকে ছেড়ে আমি কোথাও যাব না। না গেলে এখানে চুপচাপ বসে থাকবে। আর এত বিরক্ত করছো কেন? অনু চুপসে গেল, চোখের পানি মুছে তাকালো ঈশার দিকে। ঈশা চোখ ইশারায় থামতে বলছে তাকে। ঈশানের কাণ্ডে পাশে দাঁড়িয়ে রাসেল নিঃশব্দে ঠোঁট টিপে হাসছে। রাসেলের হাসিতে অপমানে গা জ্বলে উঠল অনুর। তবে ঈশানের ভয়ে দ্বিতীয়বার মুখ খুলল না সে। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল, সন্ধে নামতে শুরু করেছে। হাতে থাকা স্যালাইন শেষ পর্যায়ে। এখন বাড়ি ফিরতে পারবে ঈশা। ঈশানের উপস্থিতিতে তাকে বড্ড বিরক্তিতে ফেলছে, তবে ছেলেটার ধ্যান জ্ঞান মুঠোফোনেই সীমাবদ্ধ। নীরবতা মারিয়ে মুখ খুলল ঈশান, রাসেলকে উদ্দেশ্য করে বলল, রাসেল, যা লাগে ওষুধপত্র, ফ্রুটস সব কিনে এই উটকো ঝামেলাটাকে বাসায় পাঠিয়ে দে। উটকো ঝামেলা? এত বড় অপমান! তীব্র অপমানে দাঁতে দাঁত পিষল ঈশা। এতক্ষণ যাবৎ চুপচাপ থাকলেও গলায় টান লাগা সত্ত্বেও ভাঙা গলায় বলল, এই যে আপনি উটকো ঝামেলা কাকে বলছেন? আপনাকে বলছি মিস, উটকো ঝামেলা না হলে কি দুপক্ষের মাঝে আপনার অবস্থান হয়? আমরা দুপক্ষ মিলে সবটা সমাধান করতাম। কিন্তু কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, সেই দিক থেকে অতি চালাকের গলায় কাটা। অপমান? এ তো ঘোর অপমান। এই লোকটা তাকে এভাবে পদে পদে অপমান করছে। কাটা স্থানের কাঁচা ঘা নড়াচড়া হতে এই তীব্র ব্যথা অনুভব হলো ঈশা। তবুও তর্কে জয়ী হতে হলে থামা যাবে না। উটকো ঝামেলা আপনি, এই যে আমাদের পরিবারে ঢুকে এতটা অশান্তি বাঁধিয়েছেন, এলাকায় আমাদের নামে নিন্দা রটানোর ব্যবস্থা করেছেন, দিহান আর মীরার মাঝে ঢুকে ফাটল ধরাচ্ছেন, এরপরেও নিজেকে ভালো ভাবছেন। আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনার দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। হাতে থাকা ফোনটা রাসেলের দিকে ছুঁড়ে উঠে দাঁড়ায় ঈশান। এই মেয়ের কতটা সাহস হলে ঈশান শাহরিয়ার মুখে মুখে তর্ক করে। এই 2 দিনেও কি ঈশান শাহরিয়ারের ক্ষমতা সম্পর্কে সে জানে না? তবে তার সাহস কি করে হয় তর্কে জড়ানো? চুপ, একদম চুপ। একদম গলা টিপে মেরে ফেলবো। একটা কাক পক্ষীও জানবে না লাশ কোথায় গুম করেছি। মারবেন? মেরে দেখান তবে। ঈশান তেড়ে এলো, তবে তার আগে রাসেল তাকে ধরে নেয়। ঈশার সামনে 2 হাত তুলে বাধা দেয় দিহান। রাসেল, এই উটকো ঝামেলাকে থামতে বল। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এই ঝামেলাটাকে চোখের সামনে থেকে সরা। 1 বছর পর, আর 1 বছর পর মুখোমুখি হব আপনার। সুদে আসলে সব টাকা ফেরত দিব। কি করে টাকা দাও আমিও দেখব। টাকা তো দিবই, তবে তার আগে আমাদের জানালা যে ভেঙেছেন সেই টাকার শোধ তুলে ছাড়ব। রাগের মাথায় কাল তো জানালা ভেঙেছি, আগামীতে তোমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো। এটা এই ঈশান শাহরিয়ারের চ্যালেঞ্জ। দুজনের চেঁচামেচিতে দরজায় এসে উপস্থিত হয় নার্স সহ অন্যান্য স্টাফরা। কিন্তু তাদের ঝগড়া চলমান রইল। রাসেল, অনু, দিহান কেউ তাদের থামাতে পারল না। তারা যেন একাই 100। কক্ষে উপস্থিত 3 জন মানব, তবুও কক্ষ জুড়ে নীরবতা, কারো মুখে রা নেই। ঈশানের পায়ের কাছে বসে আছে রাজীব। রাসেল পাশে বসে মোবাইল স্ক্রলে ব্যস্ততার কাছে। আপাতত এই বিষয়টি গুরুত্ব নেই, তাই তো সে নিজের মতো করে চলছে। চোখের কোণে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মর্দন করে নিজেকে স্থির করলো ঈশান। মেজাজটা আজ বড্ড চটে আছে ঈশানের। নীরবতায় ফোরন কাটলো রাজীব। ভাই, এবারের মতো মাপ। রাজীব থেমে গেল, তবে হাত চলতে থাকলো ঈশানের। চরের ঠাস ঠাস শব্দে ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় রাসেল। এক চরে যেখানে গালের অবস্থা করুন, সেখানে আরেকটা চর পড়া মানে ডান পাটির দাঁত বাম পাটিতেই চলে আসা। নিজেকে বাঁচাতে দ্রুত সরে এলো রাজীব। ঈশান ততক্ষণে দমেনি। কোমরে থাকা বেল্ট খুলে হাতে নিতেই দ্রুত এগিয়ে আসে রাসেল। ভাই থাম, আর মারিস না। ওরে জিজ্ঞেস কর, এত বড় সাহস তাকে কে দিয়েছে? ওর হাতে অ্যান্টি কাটার এলো কোথা থেকে? রাজীব খানিকটা সাহস পেয়ে এগিয়ে এলো, জড়িয়ে ধরলো ঈশানের পা। ভাই, আমি বুঝতে পারিনি মেয়েটা হঠাৎ এসে যাবে। মেয়েটার সাবজেক্ট বাদ, তুই আমাকে বল। দিহানের বিষয় যেখানে আমি সুরাহা করতে গেলাম, সেখানে তুই এত হাতাহাতি করতে গেলি কেন? নিজেকে বড্ড লাইক ভাবিস? ফায়দা তুলতে গেছিলি নাকি? না না ভাই, আমার কথাটা চুপ কর। মীরার সাথে তোর বিয়ে তো দূরের কথা, মেয়েটার আশেপাশে দেখলে তোর কি যে করব আমি, চামড়া তুলে ঝুলিয়ে রাখবো।
ঈশা বাসায় ফেরার পর থেকে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে মুজাহিদ হাসান এবং সুলতানা। ঈশা বাড়ি ফিরে তাদের মিথ্যে বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তারা কিছুতেই মেনে নিতে চাইছে না অ্যাক্সিডেন্টের কথা। মনের মাঝে যে সন্দেহ তাদের দানা বেঁধেছে, এই সন্দেহই হয়তো কিছুতেই কমবে না। ঈশার ক্ষতির পেছনে ঈশান শাহরিয়ারের হাত নেই তো? অনু আজ নিজের বাসায় ফেরার জন্য আগ্রহ দেখালো না। অসুস্থ ঈশার পাশে থাকার সিদ্ধান্ত নেয় সে, থেকেই গেল তাই। রাত প্রায় 11টার কাছাকাছি। গলায় আরাম অনুভবের তাগিদে বিছানায় হেলান দিয়ে কফি নিয়ে বসলো ঈশা। তার পাশে বসে খুশ গল্পে মেতেছিল অনু। সে বিরতিহীন ঈশান শাহরিয়ারের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। তাদের গল্পের মাঝে ঈশার ফোন আসে। নিজের পড়াশোনার পাশাপাশি 3টা বাচ্চাকে পড়ায় ঈশা। এতে মাসের শেষে নিজের হাত খরচ হিসেবে টিউশনির টাকাটা কাজে আসে। হঠাৎ পরপর 3জন ফোন করে ঈশাকে পরের দিন থেকে আসতে বারণ করে। তারা জানিয়ে দেয় ঈশার কাছে আর বাচ্চা পড়াবে না। পুরনো টিউশন হারিয়ে ঈশা যেন বড়সড় ধাক্কা খেল। তার মাথার উপরে বড় ঋণের বোঝা। এই মুহূর্তে টিউশন হারানো মানে সংকটাপন্ন পরিস্থিতিতে পড়া। ফোনটা রেখে বাচ্চাদের মতো ফুপিয়ে উঠে ঈশা। অনু বোঝানোর পরেও মেয়েটা কান্না থামার নাম নেই। ঈশা, আমি যা ধারণা করছি সেটাই ঠিক। ঈশান শাহরিয়ার তোর এমন ক্ষতি করেছে? তিনি জানবেন কিভাবে আমি সেই বাচ্চাদের পড়াই? তুই বোকা নাকি? আজকে সে কি বললো মনে নাই? তোকে চ্যালেঞ্জ করেছে 1 বছরে কিভাবে টাকা পরিশোধ করিস সেটা সে দেখবে। বারান্দায় বসে গুনগুন সুরে গান গাইছে ঈশা। তার আনন্দ যেন আকাশে বাতাসে ছড়িয়ে আছে। রাসেল, আমার কাজ শেষ, এবার একটা আরামের ঘুমের প্রয়োজন। আমি বুঝলাম না, আর্থিকভাবে ঈশাদের ক্ষতি করে তোর লাভ কি? ঈশা যদি টিউশনি টাকা জমিয়ে তোর টাকার ব্যবস্থা করতে পারে, এতে তোর ভালো, নিজের টাকা অতি সহজে পাবি। কিন্তু তুই তাদের ইনকাম সোর্সটা এভাবে বন্ধ করছিস কেন? রাসেলের কড়া জবাবে কপাল কুঁচকালো ঈশা। ঠোঁটে থাকা সিগারেট হাতে নিয়ে ধোঁয়া ছেড়ে দিল রাসেলের মুখে। কিছু কিছু বিষয়ে নিজের লাভ ভাবতে নেই। আর একটা কথা বলে রাখি, ওই মেয়েটার ব্যাপারে তোর কোনো মতামত আমি শুনতে চাই না। এখানে কেন এসেছি আমরা? মজা দেখতে? রাসেলের প্রশ্নে ঈশানের এমন উত্তর আশা করা যায় না। ছেলেটা কি ভালোভাবে কথা বলতে পারে না, নাকি রাসেলের উপর ক্ষেপে আছে? ঈশানের প্রতি উত্তরে রুষ্ট হলো রাসেল, তবে তা বাহ্যিকভাবে প্রকাশ করলো না। গাড়ি জানলার বাইরে থেকে দেখা যাচ্ছে একদল ছেলে মেয়েকে তারা ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে ঝালমুড়ি কিনছে। কারো হাতে ঝালমুড়ির ঠোঙা সাদৃশ্যমান, কেউ বা অপেক্ষা করছে কখন মামা ঝালমুড়ি নামক অমৃত তাদের হাতে তুলে দিবে। ঈশানের ভিডিও কলে আছে তার মা মাহমুদা। এতক্ষণ যাবৎ হাসি মুখে মা ছেলে কথা বলেও সাদা আকাশে যেমন হুটহাট মেঘের সঞ্চার হয়, ঠিক তেমনই দমে গেলেন মাহমুদা। ধরা গলায় ঈশানকে বলেন, বাবা, এবার অন্তত আমাদের কাছে আয়। রাগ করে বাংলাদেশে গেলি 4 বছর হয়ে গেল। তোকে সামনাসামনি দেখি না 4 বছর, অথচ আমার মনে হয় 4 যুগ। মায়ের কান্নায় মন গলেনি ঈশানের। নিজের জেদ বজায় রেখে ধীর গলায় বলে, সরি মা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কানাডায় আর ফিরবো না। তুমি চাইলেই এখানে আসতে পারো, যখন ইচ্ছা চলে আসবে। আমি তোমায় সাদরে গ্রহণ করব। তোদের বাবা ছেলের রাগ কবে পড়বে? আমি যে শেষ হয়ে যাচ্ছি, তা তোরা বুঝছিস না? আমি যে কেউ একজনকে নিতে চাই না। আমি আমার স্বামী সন্তান দুজনকেই চাই। তবে তুমি থাকো, সেখানে আমি ফিরবো না। যে বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, বাইরের কারো কথা সূত্র ধরে ছেলেকে শায়েস্তা করে, সে বাবার ঘরে আমি ফিরবো না মা। ঈশান বাবা শোন, তোর বাবা অনুতপ্ত। তুই মায়ের কথায় গা লাগালো না ঈশান, বরং কথা ঘুরিয়ে বলে, আমি রাখছি, পরে কথা হবে, ভালো থেকো। ফোনটা রেখে ভারী শ্বাস ছাড়লো ঈশান। গাড়ির জানলায় হাত ঠেকিয়ে আঙ্গুলের সাহায্যে চুল ব্রাশ করতে থাকে হয়তো। এভাবে তার চাপা কষ্টকে বিদায় জানাচ্ছে। তাকে দেখে বড্ড চিন্তিত মনে হলো রাসেলের। ঈশানের দিকে চেয়ে নরম চোখে তাকালো রাসেল। ঈশান, আমার মনে হয় তোর আন্টির কাছে ফিরে যাওয়া উচিত। আঙ্কেল যদি তার ভুল বুঝতে পারে তাহলে। তুই চুপ করবি? ইদানিং বেশি কথা বলিস। তোর যদি যাওয়ার হয় তুই যা, আমাকে বলছিস কেন? আমি বুঝি না ঈশান, ভালো কথা বললে তুই আজকাল এত রেগে যাস কেন? দুজনের কথা কাটাকাটির মাঝে থেমে যায় ঈশান। ভার্সিটির গেটের দিকে তাকিয়ে কুড় হাসলো। তার চোখে মুখে হঠাৎ ছুঁয়ে গেছে বৈশাচিক আনন্দ। দূরে দাঁড়িয়ে আছে একটা বড় ট্রাক, সেদিকে তাকিয়ে হাসলো ঈশান। ক্লাস শেষে ভার্সিটি থেকে বেরিয়ে পড়েছে ঈশা অনু। গলায় চোট পাওয়া স্থান এখন শুকিয়ে উঠেছে। এর মাঝে চলে গেল বেশ কয়েকদিন। ততদিনে অবশ্যই ঈশানের মুখোমুখি হতে হয়নি তাকে।
ঈশার নামক আপদটা মাথা থেকে নেমে গেছে ভেবে স্বস্তি পেল। কিন্তু সে তো জানে না ঈশান শাহরিয়ারের কাঁঠালের আঠা, যার সাথে একবার লেগে যায় ফায়দা তোলা পর্যন্ত সে পিছু ছাড়ে না। দুই বান্ধবী কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তা এগিয়ে যায়। বাস ধরতে হলে রাস্তায় অপর পারে যেতে হবে তাদের। তাই তো রাস্তা পার করার জন্য ঈশা অনু ধীরে ধীরে এগিয়ে যায়। রাস্তার মাঝামাঝিতে আসতেই দ্রুত গতিতে থাকা একটা ট্রাক ঈশার মুখোমুখি এসে মোড় কাটিয়ে চলে যায়। হঠাৎ ট্রাকটার কাছাকাছি আসতেই ভয় পেয়ে কুঁকড়ে যায় ঈশা। ঈশা অনু দুজনে এতটাই ভয় পায় রাস্তার মাঝে বসেই ডুকরে কেঁদে ওঠে। আশেপাশের আম জনতা অবাক চোখে তাদের দেখছিল। কেউ কেউ ট্রাক ড্রাইভারের দোষ দিয়ে যায়, কেউ বা তাদের দোষারোপ করতে শুরু করে। পুরো ঘটনাটা ছিল পরিকল্পিত এবং পরিকল্পনা অনুযায়ী। ঈশানের প্ল্যানিং সাকসেসফুল হয়। ড্রাইভিং সিটে বসে ঈশানের ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসির রেখা। রাসেল অবাক হয়ে সবটা দেখছিল। এসব যে ঈশানের কারসাজি তার বুঝতে সময় লাগলো না। তবে এই মুহূর্তে ঈশানকে ঘাটানো উচিত হবে না ভেবে চুপচাপ রইল। ঈশা অনু যখন দাঁড়িয়ে রাস্তা পার করে নেয়, সেই মুহূর্তে তাদের সামনে একটা গাড়ি স্লো স্পিডে এগিয়ে এসে গাড়ির জানলায় নামানো ছিল। তাই সহজে ঈশা এবং ঈশানের চোখাচোখি হয়ে যায়। ঈশানের ঠোঁটের কোণে ছিল তাচ্ছিল্যের হাসি। বৃদ্ধা আঙ্গুল নামিয়ে ঈশাকে দেখিয়ে দিল সে পদে পদে হেরে যাবে। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া ঘটনার সূত্রপাত খুঁজে পেল ঈশা। ঝাপসা চোখে সে শুধু তাকিয়ে রইল কালো গাড়িটার দিকে, যেটা তার চোখের সামনে দিয়ে তাকে হারিয়ে চলে গেল। এসব ঈশান শাহরিয়ারের কাজ ছিল। অনুর কথায় মাথা দোলালো ঈশা। তুই আমার সাথে থাকিস না অনু। এই লোকটা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। আমার কারণে তোর ক্ষতি হোক সেটা আমি চাই না। এসব কথা তুই রাখবি। বাসায় চল, এখানে আর এক মুহূর্ত নয়। ভয়ের তো ক্লান্ত শরীরটা নিয়ে যখন বাসায় ফিরে ঈশা, দরজা খুলতেই সে ক্লান্তির এক নিমিষে পাখা মেলে উড়ে যায়। মনে দেহে ভর করে আনন্দেরা। দরজার সাথে এই শরীর হেলিয়ে দাঁড়িয়ে আছে ঈশার ফুফাতো ভাই হাসিন। চাকরির সুবাদে তাকে শহর ছেড়ে দূরেই থাকতে হয়। প্রায় 4 মাস পর হাসিনকে দেখে বাচ্চাদের মতো লাফিয়ে উঠে হাসিনের গলা জড়িয়ে ধরে ঈশা। বোনের আনন্দে শব্দ করে হেসে ফেলল হাসিন। দুহাতে আঁকড়ে ধরল ঈশাকে। আমার ঈশামণি কেমন আছে? তোমার ঈশামণি ভালো আছে। এবার বলো তোমার হাসিন ভাইয়া কেমন আছে? তোমার হাসিন ভাইয়া ভালো ছিল না, তবে তোমায় দেখে ভালো হয়ে গেছে। ঈশা গলা ছেড়ে নেমে দাঁড়ালো। কাঁধে থাকা ব্যাগটা এগিয়ে দিল সুলতানাকে। ঈশার গলার কাটার দাগ সাদৃশ্য হতে নজরে আসে হাসিনের। মুহূর্তে তার চোখে মুখে ভর করে বিষণ্ণরা। তুই বলেছিস সামান্য, অথচ কতখানি কেটে গেছে। সাবধানে চলতে পারিস না? ওসব বাদ দাও, আমি ঠিক হয়ে গেছি। হাসিনের হাত টেনে সোফায় বসালো ঈশা। তবে হাসিনের চোখে মুখে বিষণ্ণরা এখনো খেলা করছে। তুই আমার একমাত্র বোন, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে সেসব তুই ভেবে দেখিস না, তাই না? আমি ঠিক আছি। এতদিন পর এসেও আমাকে বকবে? মামা বলেছে তুই গুন্ডাদের সাথে তর্ক করছিস, এটা কি সত্যি? হ্যাঁ। কেন করেছিস? ঈশান শাহরিয়ার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। এক রেখা জেদি মানুষ। তুই যে তাকে রাগিয়ে দিয়েছিস, এবার কি হবে? ওর বিরুদ্ধে আমার কিছু করার থাকতো না। তার ক্ষমতা অনেক দূরে। এইসব ছেড়ে দাও ভাইয়া। ফুপু কেমন আছে সেটা বলো। ছেড়ে যাওয়ার মতো এটা না ইস্যু। বাবার সাথে আমি কথা বলেছি, সব মিলিয়ে 4 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে। তোদের আর আমাদের মিলিয়ে মোট 11 লক্ষ টাকা আছে। বাকিটা দেখবি ধীরে ধীরে জোগাড় হয়ে যাবে। ঈশা নিশ্চুপ তাকিয়ে রইল হাসিনের দিকে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ঘটনা যদি হাসিনের সামনে বলা হয় তবে তার আর রক্ষে রইবে না। সবটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশা। এই ঝামেলা থেকে কবে তার নিস্তার হবে? পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা ঈশার ছিল এবং আছে। নিজের ছোট ছোট শখগুলোকে প্রশ্রয় দিয়ে নিজেকে একটু একটু করে তৈরি করছে সে। ছোট থেকে আঁকিবুকির প্রতি বেশ দক্ষ ছিল ঈশা। সেই দিক থেকেই ধীরে ধীরে মেহেদি ডিজাইনেরও পারদর্শী হয়ে ওঠে। মেহেদি লাগানোর দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে নিজের নামে পেজ খুলেছে। অনুর দেওয়া মনোবলে কখনো পিছিয়ে যায়নি ঈশা। একটু একটু করে নিজের প্রচারণা চালিয়েছে অনলাইনে। মেহেদি আর্টিস্ট হিসেবে এখন সে বেশ পরিচিত বলা চলে। বেশিরভাগ সময় ক্লায়েন্টদের বাড়িতে গিয়ে তাকে মেহেদি দিতে হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। রুমা নামের মেয়েটা ঈশার বেশ পুরনো ক্লায়েন্ট বলা যায়।
এর আগেও বেশ কয়েকবার তার বাড়ি গিয়ে মেহেদি পরিয়েছে সে। রুমার 8 বছর বয়সী মেয়ের নাম রুতবা। ছোট্ট ছোট্ট 2 হাত ভরিয়ে মেয়েটাকে মেহেদি দিয়ে স্থির হলো ঈশা। মেয়েটাও ভীষণ আদুরে, ঈশার সাথে এতক্ষণ খোশ গল্পে পূর্ণ ছিল। রুদবা, তোমার মেহেদি পছন্দ হয়েছে? ঈশার প্রশ্নে একগাল হেসে দিল রুতবা। ছোট ছোট হাতগুলো চোখের সামনে পরক করে বলে, ঈশা মামনি, তুমি খুব ভালো মেহেদি দাও। আজকে আমার জন্মদিনে তোমাকে থাকতে হবে। মেয়েটার আবদারে ঠোঁট কুচকালো ঈশা। মন খারাপের সুরে বলল, সরি রুদবামণি, আমি যে থাকতে পারবো না, আমার বাবা আমায় বকবে। ঈশার কথার মাঝে উপস্থিত হয় রুমা। ঈশার কথা কানে যেতে গরম চোখে তাকালেন তিনি। ঈশা, তোমায় বলছি না, আজ কিছুতেই যেতে দিব না। আজ রুদবার জন্মদিন, সেখানে যে করে হোক তোমাকে থাকতে হবে। বাবা বকবে আপু, আমি থাকতে পারবো না। আঙ্কেলের নাম্বারটা আমায় দাও, আমি কথা বলে নিচ্ছি। বাসা থেকে রেডি হয়ে আসতে অনেকটা সময়, কিছু মনে করো না আপু, আমি বরং চলেই যাই। ঈশা যাওয়ার কথা শুনে হাত ধরে বসিয়ে রাখলো রুমা। অনুরোধের সুরে বলল, আমার শাড়ি পরবে তুমি, আমি তোমাকে তৈরি করে দিব। রুদবাও কষ্ট পাবে, যেও না। আঙ্কেলের নাম্বারটা দাও, আমি যোগাযোগ করছি। ফেরি লাইটের সাহায্যে বাড়ির ছাদ এবং ঘরের ভেতরের ডেকোরেশন খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। ধীরে ধীরে মেহমান আসতে শুরু করেছে। রুমার দেওয়া খয়েরি রঙের শাড়িতে নিজেকে দারুণভাবে সাজিয়ে তুলেছে ঈশা। এতক্ষণ যাবৎ রুতবার সাথে কক্ষে বসে রুতবার ফ্রেন্ডরা সহ গল্প করছিল। তাদের সাথে ঈশাও ছিল। ঈশার মন গড়া রাজরানীর গল্প সবাই কৌতূহল নিয়ে শুনেছে। হঠাৎ কক্ষে উপস্থিত হয় একটা ব্যক্তি। ব্ল্যাক ব্লেজারের মানুষটাকে বেশ সুদর্শন লাগছিল। দরজায় চোখ পড়তে রুতবা চেঁচিয়ে ছুটে চলে যায় সামনে। সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে আদর করতে থাকে মানুষটি। আম্মু, মামা এসেছে। রুতবার চিৎকারে কক্ষে ছুটে আসে রুমা। বাচ্চাদের পেছনে দাঁড়িয়ে ভর্ত চোখে ঈশানকে দেখছিল ঈশা। রুতবার মামা হয় ঈশান। কলিজাটা সঙ্গে সঙ্গে ছ্যাদ করে উঠল তার। এখানে ঈশার পরিচিত কেউ নেই। যে মানুষটা তাকে ট্রাক চাপা দিয়ে মারতে চায়, সেই মানুষটা তাকে এখানে মারবে না তার গ্যারান্টি কি? বাচ্চারা একে একে কক্ষের বাইরে বেরিয়ে গেল। সেখানে একমাত্র উপস্থিত ঈশা। ঈশানের কাছে কিছুতেই নিজের অস্তিত্ব জানাতে দিতে চায় না সে। তাই তো বিছানায় উল্টো দিকে মুখ করে বসে আছে। এতে অন্তত ঈশান দেখবে না এই ভেবে। রুতবাকে কোলে নিয়ে কথা বলার এক পর্যায়ে বিছানায় চোখ পড়ল ঈশানের। একটা মেয়ে জড়সড়ো হয়ে বিছানায় বসে আছে। গায়ে থাকা শাড়িটাও তার বেশ পরিচিত। আরে, এই শাড়িটা তো ঈশান রুমাকে গিফট করেছিল কয়েক মাস আগে। ভাবনার মাঝে ভ্রু কুচকে এলো ঈশানের। রুমা বুঝতে পেরে ঈশানকে উদ্দেশ্য করে বলল, ও ঈশা, আমার দূর সম্পর্কের ছোট বোন। ঈশা? রুমা বুঝতে পেরে ঈশাকে উদ্দেশ্য করে ঈশানকে বলে। আপনা আপনি মুখ থেকে নামটা বেরিয়ে এলো ঈশানের। ঈশার তখন যায় অবস্থা। কোথায় পালাবে ভেবে কুল পেল না সে। তার আগে রুমা তার হাত ধরে টেনে ঈশানের সম্মুখে দাঁড় করায়। ঈশা, ও হলো ঈশান, আমার কাজিন, রুদবার মামা। হাসি খুশি ছেলেটার চোখের পলকে শক্ত হয়ে এলো চোয়া। ভেতরে ভেতরে রাগের সঞ্চার হয়েছে তার। মনে মনে ঈশান আবিষ্কার করলো তার সামনে দাঁড়িয়ে থাকা সুশ্রী কন্যাটির প্রতি তার একটুও মায়া কাজ করছে না। ভেতরটায় করা নাড়ছে প্রখর জেদ। এ মেয়েটাকে শায়েস্তা করতে পারলে তার আনন্দ লাগে বড্ড বেশি, বেশি আনন্দ।